নিজের অনুভূতির কথাগুলি গুছিয়ে তিতিলের সামনে তুলে না ধরা কি দোষ, নাকি 2 বছর আগের ঘটনাটা? ইয়াদ আজ স্পষ্ট বুঝতে পারছে সে অন্যায় করেছে। উচিত ছিল এই বিষয়ে আগে কথা বলার। সে যদি নাই থাকতে চাইতো আগেই সিদ্ধান্ত নিত, কিন্তু নিজের অনুভূতির কাছে আজ হেরে বসেছে ছেলেটা। সম্পূর্ণ নিঃস্ব হয়ে আছে সে। রাগ শয়তানের নিখুঁত এক খেলা। শয়তান তখন বান্দার মনে এমন প্ররোচনা দেয়, তখন নিজের সব কাজই ঠিক বলে মনে হয়, অথচ সে সম্পূর্ণ ভুল পথে থাকে তখন। কিন্তু সবসময় মনে করে সে যা করছে সব ঠিক করছে। তার মা তাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছিল, এমনকি বিয়ের দিনেও সে জানত না তার বিয়ে। গ্রামে গিয়ে শুনল বিয়ের কারণে তাকে আসতে হয়েছে। তখন অমত করলেও রেহলা বেগম রাগারাগি করেন, সেজন্য সে রাজি হয়ে যায়। কিন্তু সবার উপর তার জেদ বসে, বিদেশ চলে যায় রাগের কারণে। তার মনে হয়েছিল তার দিক থেকে সে ঠিক। একবার তার বিয়ে নিয়ে মা তাকে বলতে পারত, না করা হ্যাঁ বলা পরের বিষয়। সেদিন রাগ করাটা তার বোকামি আর ভুল ছিল। আজ অনুধাবন করেছে রাগের বশে করা কাজ সর্বদা ভুল হয়। তিতিলের প্রতি অনুভূতিগুলি চাইলেও সে অস্বীকার করতে পারবে না। এগুলি এক বিন্দু মিথ্যে নয় তার। আনমনের চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল ইয়াদের। ভেতরটায় যেন ঘূর্ণিঝড় সব তছনছ করে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে চোখ বুজে হাত মুষ্টিবদ্ধ রেখে নিজের কষ্ট কমানোর বৃথা চেষ্টায় পড়ে আছে ইয়াদ। তিতিলের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, নিজেকে পাথর লাগছে। ধূপ করে বিছানার উপর বসে পড়ল শূন্যে তাকিয়ে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে এই মুহূর্তে। ঠোঁট কাঁপছে তিতিলের। কানের পর্দায় ইয়াদের বলা কথাগুলি ঝনঝন হয়ে বাজতে শুরু করেছে অনবরত। বোধ শক্তি শূন্য এখন। চোখ দিয়ে শুধু আবেগ কষ্ট মিশ্রিত পানি পড়ছে তিতিলের। রাত তখন শেষের দিকে। একটু পর ভোরের আলো ফুটবে। ইয়াদের 2 চোখের পাতা আজ এক হয়নি। চোখ বন্ধ করলেই কান্না ভরা তিতিলের মুখ উঠে আসছে। ভেতরটা তখন জ্বালা শুরু করে। তার জন্য মেয়েটা হয়তো কেঁদে কেঁদে অভিমানের পাহাড় বানিয়েছে। কিন্তু তার চিন্তার বিষয় হলো সেই পাহাড় টপকে তিতিলের সংস্পর্শ পাওয়া নিয়ে, বুকের সাথে চেপে ধরে বহুক্ষণ অনুভূতির জগতে খেলা করা নিয়ে। দীর্ঘশ্বাস ফেলে ইয়াদ ব্যালকনি থেকে ঘরে ঢুকল। তিতিল তখন বিছানায় কাত হয়েছে। সবে মনে হয় মেয়েটার চোখে ঘুম লেগে এসেছে। ইয়াদ লক্ষ্য করল মেয়েটার চোখের কোণায় পানি শুকিয়ে আছে। ইয়াদ কিছুক্ষণ তাকিয়ে রইল ওই মুখ পানে। ভেতরে কেমন শীতল হাওয়া বইতে শুরু করেছে। ইয়াদ হাঁটু গেড়ে নিচে বসল। তিতিলের চুলগুলি কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, আমি সরি প্রিয়, এতটা কষ্ট আমার থেকে পাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে তিতিল। আমার থেকে দূরে থাকা নিয়ে যতটা কষ্ট তোমার পেতে হয়েছে, আমার স্পর্শে তার চেয়ে বেশি সুখানুভব করাবো ইয়াদ। আদরের হাত মাথায় রাখলো তিতিলের। চোখ বন্ধ করে কান্না আটকালো সে। ঘুম থেকে উঠে দেখে তিতিল ঘরে কেউ নেই। সে জানে এই সময় ইয়াদ ছাদে জিম করছে। রাতের কথা মনে হতেই তিতিলের খারাপ লাগলো। ইয়াদকে একবার দেখতে মনটা হিসপিস করছে। তিতিল বিছানা ছেড়ে গুটি পায়ে ছাদে গেল। সিঁড়ির শেষ মাথায় এসে আর এগোলো না সে। দেখতে পেল ইয়াদ পানি দিচ্ছে তার ফুল গাছগুলিতে। বেশ অবাক হয়েছে তিতিল। হালকা আকাশি কালার একটা টি শার্ট পরা ইয়াদের। অ্যাশ কালার ট্রাউজারের সাথে লোকটাকে বেশ লাগছে। হালকা আকাশি আসমানের সাথে ইয়াদের একদম মানিয়েছে। ইয়াদ পানি দেওয়া রেখে দাঁড়ালো। পিছন ফিরে তাকিয়ে না দেখেই বলল, শুভ সকাল প্রিয়। বিস্ময়ের আসমানে এসে উঠেছে তিতিল। এটা কি করে সম্ভব তা চিন্তা করছে। লোকটা থেকে দেখলো না, তবু বলে দিল। অবাক চোখে তাকিয়ে আছে লোকটার দিকে। ইয়াদ আবার পানি দিতে লাগলো। একবার তার দিকে ফিরল না, তিতিলের দিকে এবার ফিরে বলল, অনুভব বোঝো তুমি তিতিল? যে অনুভূতিতে ঘিরে থাকে আষ্টে পৃষ্ঠে, তাকে অনুভব করতে এক মুহূর্ত লাগে না, জানো এটা? ইয়াদ তাকে কি বোঝাতে চাইছে সে বুঝতে সময় লাগেনি বেশি। অবাক চোখে তাকিয়ে রয়েছে মানুষটার দিকে। মুগ্ধতা আর মায়া কেন ঝাঁকে ঝাঁকে মনের বাগানে এসে উঠছে তার। ইয়াদ গাছে পানি দিতে দিতে বলল, তোমার গাছগুলিতে পানি দিচ্ছি লাভের আশায়। গাছে ফুল ফোটার মতো আমার ফুলও যদি তোমার মাঝে ফুটিয়ে তুলতে পারি। মাথায় হাবুডুবু খাচ্ছে তিতিল। এখানে আর না দাঁড়িয়ে চুপচাপ নিচে চলে গেল সে। ভেতরটা কেমন করছে, লোকটা কেন তাকে অনুভূতিতে ঘিরে নিচ্ছে এভাবে? কি করে ছাড়াবে তখন সেই মায়ার জাল? ইয়াদ স্মিত হাসল।
কি কোমল সে হাসির রেখা। লম্বা নিঃশ্বাস ফেলে আকাশে তাকালো। আকাশ কত বিশাল, সবাইকে নিজের মাঝে কিভাবে ধারণ করে হাসছে সে। কিন্তু তবুও তো আকাশেরও মন খারাপ হয়, বর্ষণ হয়ে কাঁদে সেও। সারাটা দিন আজ অস্থির কেটেছে তিতিলের, শুধু ইয়াদের কথা ভেবে। মনটা শুধু খসখস করেছে লোকটার সাথে মানিয়ে নেওয়ার। কিন্তু মানিয়ে যে নেবে কি করে সে তো আর লোকটার মনের খবর জানে না। লোকটা তো তাকে সরাসরি কিছু বলেও নি এমন কিছু নিয়ে। তবে কি করে মনকে মানিয়ে নেবে সে? যাকে ভালোবাসে তার থেকে দূরে যাওয়ার ইচ্ছে মনে কেউ এমনি পোষণ করে রাখে না, আর রাখতেও চায় না। কিন্তু তার ভাগ্যটাই এমন, যাকে ভালোবাসে তাকে হারানোর ভয় তো তার নিশ্চিত। কিন্তু ইয়াদের কথাগুলির মানে খুব গভীর হয়। কথার মাঝেও সে কথা লুকিয়ে রাখে। এটা কি তার নিজে থেকে বুঝে নিতে হবে, নাকি কেউ যদি তাকে ভালোবাসে তবে নিজে বলবে? বুঝে কেন নিতে হবে? ভালোবাসলে তো এমনিতেই বলা যায়। তবে ইয়াদ কেন? প্লিজ রেডি হয়ে থেকো। চমকে গেল তিতিল। তাকে ইয়াদকে দেখে ভাবনা থামিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। শুনছো তিতিল, চাইলে জোর করতে পারি, কিন্তু করতে চাইছি না। জোর করে দৈহিক উপস্থিতি পাওয়া যায়, তবে মনের নয়। আমি মনের উপস্থিতি চাই। লোকটার অমন কথায় তিতিল যে আরও দুর্বল হয়ে পড়ে, সেটা কি সে জানে? সত্যি বলতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র তোমার জন্য। চেয়েছিলাম তোমাকে সাথে নিয়ে কিছুটা সময় অতিবাহিত করব, কিন্তু তুমি সেটা না চাইলে কি আর করা? তুমি না থাকলে এটা তেমন আমার মনে অনুভূতি সৃষ্টি করবে না। আশা করি সব ভুলে আমার দিকটা একটু দেখবে। তার বলার মাঝে তিতিল হু না কিছুই বলল না। ইয়াদ নিজের মতো করে চলে যাচ্ছে। দরজার কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো। তিতিল তখন শক্ত মুখে ইয়াদের দিকে তাকিয়ে রয়েছে। ইয়াদ তার দিকে ফিরে বেদনাময় হেসে কোমল কণ্ঠে বলল, তিতিল, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আসিনি দেশে। এমনিতে দেশে আসতাম অফিসের কাজে। আপু বলেছিল ওইটার কথা, আমি জবাব দেইনি। তাই বলে এই নয় ডিভোর্স দিতে বিদেশ থেকে ছুটে এসেছি। ইয়াদ আর কিছু বলল না, চলে গেল। তিতিল তখন ওখানে দাঁড়িয়েছিল স্থির হয়ে। গলা মোমে যেন আরেক ধাপ আগুন পড়ল। লোকটার প্রতি এত দুর্বলতা তাকে বিপদে নিয়ে যাচ্ছে না তো? কিন্তু লোকটার মায়ায় যে সে অনেক আগেই পড়ে আছে। ইনার মনে সন্দেহ হতে লাগলো। কোনটা ঠিক হবে সে বুঝতে পারছে না। এটা ফেলে রাখার মতো না। এ বিষয় নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিতে হবে। মায়ের কথায় তিতিলের রুমে আসছিল সে। ইয়াদকে ভেতরে কথা বলতে দেখে দরজায় দাঁড়িয়েছিল। শেষের কিছু কথা শুনে তার সংশয় হতে লাগলো। চিন্তিত মুখে সে তিতিলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিতিল আপু, তিতিল আপু। এই তিতিল আপু, কি পড়বে তুমি? ও আপু বলো না। কিসের কথা বলছো? ড্রেসের কথা রে বাবা। ও বলো না কি পড়ে যাবে? ভালো লাগছে না আমার হিমা। তা বললে হবে না আপু, মা পই পই করে বলেছে যেতে। তিতিল উত্তর না দিয়ে হিমার দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। এখন বলো কি পড়ে যাবে? কাপড় ছাড়া তো আর যেতে পারবো না, একটা হলেই হবে। তার কথা শুনে হিমা কিছুক্ষণ হাসলো। কি এমন বললাম বলো তো? কিছু না, আমি ভেবেছিলাম তুমি আর আমি এক কালার ড্রেস পরবো। কি কালার পরা যায় বলো তো? একটা হলেই হলো। আরে কি তখন থেকে একটা হলেই হলো বলতে শুরু করেছো? সেদিন না মেরুন কালার একটা জামা কিনে আনলে, ওটা পরবে। আচ্ছা, না হলে ওই হলুদ কালারটা। হিমা একটা পরবই তো, পরলেই হলো। হিমা বিরক্ত নিয়ে বলল, দূর, তোমার তো দেখে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তুমি কাপড় না তাওয়াল পেঁচিয়ে বসে থাকো ঘরে। আচ্ছা। কি? তিতিল তাকালো হিমার দিকে। হিমার আগে এবার চলেই গেছে। কি করবে সে? ইয়াদের কথা মাথায় এমন করে ঢুকে গেছে, এখন অন্য কিছুতে আর মন বসছে না। তিতিল চিৎকার করে ডাকছে, কিন্তু কেউ কাছে নেই এগিয়ে যাওয়ার। বড্ড বিরক্ত আর অসহায় লাগছে নিজেকে। ঘর থেকে বেরো হতে পারবে না এই অবস্থায়। চোখ মুখ এক করে রেখেছে সে। হিমা আপু কেউ নেই, হয়তো সাজে ব্যস্ত। ইয়া তিতিলের রুমে আসছিল। ওর চিৎকার শুনে ভরকে গেল ছেলেটা। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তিতিল দরজায় তাকিয়ে ইয়াদকে দেখে আঁতকে উঠল। স্নিগ্ধ চোখে ইয়াদকে একবার দেখল। পিত কালার কোট প্যান্ট পরেছে ছেলেটা, ভেতরে সাদা শার্ট। সুটাম দেহে যা মন কাড়া লাগছে তিতিলের বলে বোঝানো যাবে না। ক্লিন শেপে জমকালো ঠোঁটগুলিতে মুখ একদম ভেসে উঠছে। চুলগুলি স্পাইক করে রাখাতে আরও দারুণ রকম লাগছিল ইয়াদকে। ছানা বড়া হয়ে আসছে চোখ, সাথে ভয় চেপেছে। ঢোক গিলে পিঠ আড়াল করে দাঁড়ালো সে। আয়নার সামনে দিব্যি দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াদ অবাক হয়।
এভাবে ডাকছিলে কেন? কি হলো? কি কিছু না, মেয়ে ভয় পেয়ে গেছিলাম। তিতিল জোর করে হাসার চেষ্টা করলো। ইয়াদ ঠোঁট বাঁকিয়ে বলল, যেভাবে ডাকছিল মনে হচ্ছিল আমি বাদে কেউ রুমে চলে এসেছিল তোমার। মুখ কালো করে দিয়ে বলল, কি বলছেন এসব? ডাকছিলে কেন বলো? ও এমনি। হিমা কোথায়? মনে হয় রেডি হচ্ছে। ও। ইয়াদ খেয়াল করলো ডান হাত তিতিলের পেছনে কেমন সাপের মতো বেঁকে বেঁকে উঠছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে পিছনে? তিতিল চটজলদি জবাব দিল, কিছু না তো। আমার মনে হচ্ছে তুমি আনইজি ফিল করছো। কিছু হয়েছে কি? একদমই না, বলে তিতিল আবারও হাসার চেষ্টা করলো। দেখি বলে ইয়াদ এগিয়ে আসতেই তিতিল চিৎকার করে উঠল। পা থামিয়ে দিয়ে ইয়াদ ভুরু কুচকালো। জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো কি হয়েছে তিতিল? কিছু হয়নি, আপনি এখন যান। ইয়াদের এবারে স্পষ্ট তিতিলের কিছু একটা হয়েছে, তবে বলতে চাইছে না। কিছু না বলে ইয়াদ এগিয়ে গেল তিতিলের সামনে। দাঁত কিটে 2 হাত দিয়ে থামালো তিতিল। বললাম না আপনি যান। কি হয়েছে তোমার সেটা বলো। কিছুই না, জানতো। আচমকে ইয়াদ তাকে বাহু ধরে পিছনে ঘোরালো। সঙ্গে সঙ্গে চমকে গেল ইয়াদ। সারাটা শরীর কেমন শিউরে উঠেছে তার। লোমকূপ গুলি সজাগ হয়ে গিয়েছে শরীরের। বুকের স্পন্দন বাড়তে লাগলো ক্রমশ। পুরো পিঠ যেন উন্মুক্ত। ইয়াদের যে কারণে শিহরণ লাগছে বারংবার তা হলো সাদা ধবধবে পিঠে মেরুদণ্ডের বাঁ পাশে পরপর 2টা কালো তিল দেখে। একটা একটু ছোট, অন্যটা খানিক বড় টাইপের। ছোটটা বেশ কালো কিসকিসে আর হালকা, বড়টা গাঢ় ধোয়াটে। ইয়াদের শরীরে আবার যেন কিছু একটা দৌড়ে গেল। আয়নায় সে তিতিলের দিকে তাকালো। মেয়েটা লজ্জায় চোখ মুখ গুটিয়ে নিয়েছে। ইয়াদ এক গালে হাসলো। বাহু ধরে আবার তিতিলকে কাছে টেনে নিল। তার বুকের সাথে লেগে আছে যেন তিতিলের কোমল পিঠ। আয়নায় তিতিলের দিকে তাকিয়ে আস্তে করে জামার চেইনটা লাগিয়ে দিতে শুরু করেছে সে। তার স্পর্শে যে তিতিল বারবার কেঁপে উঠছে তা সে ভালো করে অনুধাবন করতে পারছে। তিতিলের কাঁপন আর চোখ বন্ধ করা মুখশ্রী যে তাকে উন্মাদ করে দিচ্ছে, তা কি করে বলবে মেয়েটাকে। চেন লাগানো শেষে ইয়াদ তিতিলের কানের কাছে মুখ নিল। ফিসফিস কণ্ঠে বলল, যে আমার চেন লাগাতে হিমা আপুকে না ডেকে একবার ডাকতে ইয়াদকে, ছুটে চলে আসতো সব ছেড়ে। আর যাই হোক, এই শুভ্র কোমল পিঠের স্পর্শ আর ঘোর লাগিয়ে দেওয়া বুকে টর্নেডো সৃষ্টি করা কালো তিলগুলি দেখা হতো। ইয়াদ একটু দূরে সরে গিয়ে তিতিলের কানে ফু দিতে এলোমেলো রেশমি চুলগুলি কানের পাশ থেকে গিয়ে মুখে পড়েছে। তাকিয়ে দেখল চোখ বন্ধ করা মুখে ছোট চুলগুলি যে তিতিলকে ভয়ঙ্করী রূপসী লাগছিল। ইয়াদ মুচকি হাসল। সবসময় চুল সরিয়ে দিল, এখন চুলগুলিতেই যেন মুখের আঁচ দ্বিগুণ লাগছে। ইয়াদ তিতিলের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে চলে গেল। তিতিল পাথর হয়ে একেবারে দাঁড়িয়ে আছে। চোখের পাতা নড়ছে না তার। শরীরের হাড় পর্যন্ত হিম হয়ে অবশ লাগছে। ইয়াদের ফিসফিসানো কথা আর শিউরে ওঠা স্পর্শ তাকে অসাড় করে দিচ্ছে ক্রমশ। এই অনুভূতির পাখিগুলি ডানা ঝাপটিয়ে উন্মাদের মতো উঠছে কেন বুঝে উঠছে না তার। ইনা, হিমা সবাই নিচে গিয়ে তিতিলকে ডাকছে। তিতিল এতক্ষণ আয়নার সামনে বসেছিল স্তব্ধ হয়ে। ডাক যখন পড়লো তখন সে চোখে কাজল দিয়ে এঁকে দিচ্ছিল। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকটা হালকা দিয়ে ওড়না ঠিক করতে করতে নিচে নামলো। ইয়াদ বিস্মিত হয়ে তাকিয়েছিল। আগে খেয়াল না করলেও এবার চোখের কোণায় লেগে গেছে এই দৃশ্য। টকটকে লাল একটা 3 পিস পরেছে তিতিল। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লিপস্টিক ছাড়া কিছুই নেই। চুলগুলি সামনে এসে ঠাঁই নিয়েছে। তিতিলকে এই মুহূর্তে ইয়াদের মোহনী অস্ফুরি বাদে কিছুই লাগছে না। চোখের পাতায় ওই মুখশ্রী এঁটে গেছে পুরোপুরি। ধুক 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 আওয়াজ হচ্ছে বুকের ভেতর থেকে। ইয়াদের মুহূর্তটা মুখরিত করে তুলছে সব মিলিয়ে। তিতিল নিচে নামলো। একবার তাকালো ইয়াদের দিকে, কিন্তু ইয়াদের অমন নেশা মাখা চাহনি দেখে চোখ নামিয়ে নিতে বাধ্য হলো মেয়েটা। রেহালা বেগম এগিয়ে গেলেন তিতিলের দিকে। ইনা একবার তিতিলের দিকে তাকিয়ে মুচকি হাসল। পরক্ষণে ইয়াদের দিকে নজর গেল তার। ইয়াদের অমন চাহনি দেখে মুখ অদ্ভুত রকম হয়ে এসেছে। মুখে চিন্তা স্পষ্ট। তিতিল মা, তোকে তো আজ অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। তিতিল মুচকি হাসল। তিতিল আপু, সত্যি তোমাকে একদম জোশ লাগছে। তিতিল হিমার দিকে তাকালো। পরনে তার মেরুন কালার ড্রেস। তিতিল নম্র গলায় বলল, হিমা, আমি মেরুন কালার জামাটা পরেছিলাম, কিন্তু ওটা অনেক টাইট হয়ে গিয়েছে। অস্বস্তি লাগছিল বলে খুলে ফেলেছি। বাদ দাও তো আপু,
লালই তোমাকে পুরো লাল লাগছে। ইনা হেসে বলল, তিতিল সত্যি তোমাকে অনেক কিউট লাগছে। কি বলিস ভাই? সবার নজর ইয়াদের দিকে। সে চুপচাপ ছিল এতক্ষণ। কারো কথা কর্ণগোচর হয়েছে কিনা তাতে যথেষ্ট শঙ্কা আছে। সে তো মুগ্ধতা নিয়ে তার মনের কোণায় যত্ন করে রাখা রমণীকে দেখতে ব্যস্ত। তিতিল তাকালো ইয়াদের দিকে। ইয়াদের অমন চোখের পাতা না ফেলা চাহনি দেখে লজ্জাময় ঠোঁট টিপে হাসল অল্প। নির্মল সুখানুভবের কোমল সুর ইয়াদকে ভালোবাসার রাজ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে সবাই এক গাড়িতে বাসায় ফিরল। ঘড়িতে তখন 10:42। সবাই নিজের রুমে চলে গেল। ইয়াদ গাড়ি পার্কিং করে এসে দেখল তিতিল ঘরে নেই। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ঘর থেকে বের হলো। ভেতরটা আজ স্বস্তি লাগছে। বহুদিন পর প্রশান্তির হাওয়া দোল খাচ্ছে হৃদয়। ওখানে থাকার সময়টা যেন কেটেছে তার তিতিলকে দেখেই। ইয়াদ তিতিলের রুমে গিয়ে দেখে তিতিল তখন কানের দুল খুলছিল। গায়ে ওড়না ছিল না বলে ইয়াদকে দেখে তাড়াতাড়ি বিছানা থেকে গায়ে ওড়না জড়ালো। ইয়াদ ধীর পায়ে এগিয়ে গেল তিতিলের দিকে। শান্ত গলায় বলল, ও রুমে যাও। অন্য কিছুতে জোর না করলেও এটা নিয়ে জোর করতে বাধ্য। তিতিল, আমি তোমাকে কিছু বলছি। আমতা আমতা করে তিতিল বলল, ওখানে থাকার কি আছে? আপনি আই হোপ তুমি ইয়াদের কোলে উঠতে চাচ্ছ। না, সেটাই তো দেখতে পাচ্ছি। মানে মানে স্পষ্ট। যাব। তা যাও, ড্রেসটা চেঞ্জ করে নেই। আপনি যান, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো। না, আপনি ঘর থেকে যান। আমি চলে গেলে দরজা বন্ধ করবে, তারপর ড্রেস চেঞ্জ করবে, তারপর লাইট অফ করে শুয়ে পড়ে ঘুমের ভান ধরবে। বেরিয়ে যাচ্ছি, তবে আশা করব তিতিল এমনটা করবে না। ইয়াদ বের হয়ে যেতে তিতিল দরজা বন্ধ করলো। তারপর ড্রেস নিয়ে ওয়াশরুমে গেল। একটু পরে সে আয়নার সামনে দাঁড়ালো। ইয়াদের কথা মনে পড়তেই ঠোঁট টিপে হাসল। দরজা খুলে বের হতেই তিতিল দেখতে পায় ইয়াদকে। তখন পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিল লোকটা। ঠোঁট উল্টে কিছু না বলে নিচে গেল সে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা নিয়ে উপরে গেল। ইয়াদ তখনও তার ঘরের সামনেই ছিল। তিতিল ধীর পায়ে একটু একটু করে নিজের ঘরের দিকে যেতে লাগলো। কি করে? লজ্জা শরম খেয়ে ইয়াদের ঘরে সে স্বেচ্ছায় যাবে। দরজার কাছে আসতেই নিজের জায়গায় বহাল রেখে ইয়াদ তার হাত ধরল। চোখ মুখে লোকটার গাম্ভীর্য ভাব। ইয়াদ চুপচাপ তিতিলকে টেনে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। গায়ের কোটটা খুলে বিছানার উপর ছুঁড়ে দিল। তিতিল তখনও মাথা নুয়ে দাঁড়িয়েছিল। ইয়াদ 2 পা তার দিকে এগিয়ে যেতেই তিতিল 1 পা পিছিয়ে গেল। ইয়াদ থেমে গেল না এগিয়ে গিয়ে। তিতিলের বাহু চেপে ধরে নিজের কাছে নিয়ে এলো। এবার তিতিল কি করবে বুঝতে পারছে না। একদম জমে যাচ্ছে সে। ইয়াদ তিতিলের গালের 2 পাশে কোমল করে হাত রেখে তার মুখটা খানিক উপরে তুলল। ভুরু উঁচু করে তিতিল তাকালো ইয়াদের দিক। ইয়াদ কিছুক্ষণ তিতিলের মুখের পানে তাকিয়ে রইল। ভেতরে ঝড়ো হাওয়া বইছে তার। প্রবল আকাঙ্ক্ষা তাকে গ্রাস করে নিচ্ছে। উন্মাদের মতো চেয়ে আছে তিতিলের দিকে। তিতিলের চোখ মুখে লোকটার গরম নিঃশ্বাসের আঁচ এসে পড়াতে আরও জমে যাচ্ছে সে। নিজের কাছে নিজেকে বড় পিণ্ড লাগছে তার। কাপা ঠোঁটগুলি নিয়ে ইয়াদ বলল, আমাকে ক্ষমা করে দিও অতটা কষ্ট দেওয়ার জন্য। সব কিছু সবসময় মনে রাখতে নেই। ভুল করেছি, স্বীকার করছি, মাফও চেয়ে নিচ্ছি। যার কাছে ভুল করেছি, যার স্পর্শে কেঁপে ওঠো, তাকে না হয় মাফ করে দিও। ইয়াদ মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে তিতিলের দিকে। তিতিলের দিকে ঝুঁকে গেছে পুরো। ঠোঁট ছুঁই অবস্থা। তিতিল চোখ বন্ধ করে খিঁচে রয়েছে। ইয়াদ খানিক হাসলো। তার ঠোঁটগুলি পরম আদরে তিতিলের কপাল ছুঁয়ে দিয়ে বলল, ঘুমিয়ে যাও। অবশ্যই স্বপ্নে ইয়াদকে চাই। ইয়াদ আর কথা বাড়ালো না, ব্যালকনিতে চলে গেল। তিতিল তখনও বরফ পিণ্ডের মতো দাঁড়িয়ে আছে। সে পাথরের মতো জমে গেছে, নাকি অনুভূতি সাগরে ভাসছে তা বুঝে ওঠার সক্ষমতা নেই। তিতিল নিস্তেজ হাতে কপাল ছুঁয়ে দিল। প্রথম ঠোঁটের পরশের কথা মনে হতেই আবার কেঁপে উঠল সে। শরীরের প্রতিটি লোম কাটা দিয়ে উঠেছে তার। ভেতরটা কাঁপছে কেমন রুরু করে। ঘন ঘন নিঃশ্বাস নিল তিতিল। প্রথম অন্যরকম অনুভূতির রেখা। পরশ অনুভব করা। তিতিল নির্বাক, হতভম্ব। একটু পর ব্যালকনি থেকে নিকোটিনের উদ্ভট গন্ধ নাকে এসে লাগলো তিতিলের। দম বন্ধ করে দিচ্ছে সেটা, যেন গলা টিপে ধরেছে। বেশিরভাগ মেয়ের নিকোটিনে অ্যালার্জি থাকে। তিতিলের শ্বাসকষ্ট হয় এতে। বিছানা থেকে উঠে ব্যালকনিতে উকি দিয়ে রাগে এক হয়ে আসে মুখ। সাদা ইন করা শার্টে লোকটা ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটে শুকটান দিতে ব্যস্ত। লোকটাকে একদম অন্যরকম লাগছিল দেখতে। সিগারেটের ধোঁয়া ফু দিয়ে উড়িয়ে দিতে লাগলো অন্ধকার আকাশে। হঠাৎ কাশির শব্দে
ইয়াদ থতমত খেয়ে তাকালো পাশ ফিরে, তিতিলকে কাশতে দেখে হাত দিয়ে ধোঁয়া উড়ালো। সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে মুখের ভেতরে রাখা ধোঁয়া ছেড়ে দিল। রাগে লাল হয়ে তিতিল কড়া গলায় বলল, আমি আমার রুমে চলে যাব। আরে ওকে তিতিল। ধোঁয়া হাত দিয়ে সরিয়ে এগিয়ে গেল ইয়াদ। একদম শুবেন না আমায় বলে তিতিল দুপা পিছিয়ে গিয়ে কাশতে লাগলো। ইয়াদ দ্রুত পায়ে টেবিল থেকে পানি নিয়ে মুখের সামনে ধরতেই তিতিল বসার জায়গা খুঁজল। তিতিল না চাইতেও ইয়াদ তার বাহু ধরে বিছানায় নিয়ে বসালো। তিতিল ডকডক করে গ্লাসের পানিটা শেষ করে দম নিল। গলাটা এখনো খুসখুস করছে তার। ঠিক আছে তিতিল। কপাল কুঁচিয়ে বাহু থেকে হাত সরিয়ে নিল ইয়াদের। অ্যালার্জি আছে তোমার, আমি জানতাম না, বিশ্বাস করো, তাহলে খেতাম না। ইচ্ছে করে মেরে ফেলতে চেয়েছিলেন তাই না? মানে? সবাই বিষ দিয়ে মারতে চায় আর আপনি সিগারেট দিয়ে করছিলেন। হোয়াট? দূরে সরে জানতো, গন্ধে আমার দম আটকে আসছে। ইয়াদ কথা মতো একটু দূরে সরে গিয়ে বসলো। বা হাতে বা কান ধরে বলল, সরি, আর কোনোদিন তোমার সামনে সিগারেট খাবো না। এতটা হাইপার হইও না প্লিজ। ইয়াদ তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। তিতিল টেবিলের গ্লাস রাখলো। ইয়াদের কান ধরা মুখটা মনে হতেই ঠোঁট টিপে হাসি এলো তার। আজানের আওয়াজ কানে আসতেই সজাগ হলো তিতিল, কিন্তু আলসামিতে উঠতে মন চাইছে না। এই সময়টা ঘুমের এত আরাম হয় তা বলে বোঝানো যাবে না। শয়তান হাত বুলিয়ে ঘুমিয়ে যেতে বলে কিনা। চেষ্টায় তিতিল উঠে গেল। নামাজ পড়ে মোনাজাত ধরল সে। এই টাইমে ইয়াদের তেমন ঘুম না ভাঙলেও এতটা কাছে কান্নার গুনগানোর শব্দে চোখ ঢলে তাকালো। পাশে ফিরে দেখতে পেল তিতিল মোনাজাতে কান্না করছে। ইয়াদের শরীরে ঝটকা বয়ে গেল। চোখ ডলে কিছুক্ষণ তাকিয়ে রইল ওদিকে। তিতিল উঠতে আবার চোখ বন্ধ করে নিয়েছে। বিছানা গুছিয়ে তিতিল চুপচাপ বের হয়ে গেল। ইয়াদের দিনে শুরুটা আজ অন্যভাবেই হলো। না জানি আজ আর কি হতে পারে। তিতিল রুমে গিয়ে দেখতে পেল লোকটা তখনও ঘুমাচ্ছে। তিতিল কফির মগটা নিচে রেখে গলা কাশলো। ইয়াদের সারা শব্দ নেই। তিতিল আবার ডাকলো, শুনছেন? আপনার কফি। কে শোনে কার কথা? বিড়বিড় করে বলল, হয়েছে তো মহাজেলা, আশ্চর্য। টেবিল থেকে পানি নিয়ে তিতিল ইয়াদের মুখে ছিটিয়ে দিতেই হকচকিয়ে উঠল সে। ঘুম থেকে লাফিয়ে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো পাগলের মতো। হাসি পাচ্ছে তিতিলের। নিজেকে সামলে বলল, এই যে এই দিকে, টেবিলের দিকে দেখুন, আপনার কফি দেওয়া আছে। ইয়াদ চোখ কষলে তাকালো পাশ ফিরে। তিতিল তখন ঠোঁট টিপে হেসে টেবিলের উপর রাখলো পানির গ্লাসটা। তারপর চুপচাপ চলে গেল। ইয়াদ এতক্ষণ ভ্যাবলার মতো চেয়েছিল। বিষয়টা বুঝতে পেরে বিড়বিড় করলো, মেয়ে তো আচ্ছা ভারী শয়তান। খাবার টেবিলে সবাই মাত্র খেতে বসেছে। তিতিল রান্নাঘরে ডাল ভুনায় ব্যস্ত। হয়েই এসেছে, শুধু নামাবে। ফরিদা আন্টি একে একে সব খাবার নিয়ে টেবিলে সাজিয়ে দিচ্ছে। ইনা আর রেহলা বেগম বিড়বিড় করে কিছু বলছেন। হিমা ফোন টিপসে বসে, আর ইয়াদ পানি খাওয়ার জন্য গ্লাসে মগ থেকে পানি নিজেই নিয়ে নিচ্ছিল। কাঁচের টুকরো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সবাই ওদিকে নজর দেয়। তিতিল রান্নাঘর থেকে উকি দিল শুধু। ও শিট বলে ইয়াদ নিজেই কাঁচের টুকরো তুলতে গেলে মৃদু আর্তনাদ করে উঠল। হিমা, ইনা, রেহলা বেগম উঠে দাঁড়ালেন। ইয়াদের অমন আওয়াজ শুনে তিতিল রান্নাঘর থেকে পাখির মতো ছুটে এলো। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? কি হলো? হাত কেটে গেছে? ইয়াদ কিছু বলছে না। রেহলা বেগম ভীতু স্বরে বললেন, বাবা কি হলো তোর, দেখি। ইয়াদ নোয়া থেকে উঠতেই সবাই আটকে উঠল। ডান হাত রক্তে ভিজে গেছে। কলকল করে রক্ত বেরিয়ে নিচে পড়ছে। মোচড় দিয়ে ওঠে তিতিলের বুক। সে হুট করে ইয়াদের হাত ধরতেই চোখের কোণায় পানি চলে আসে। ইয়াদ ব্যথার দিকে নজর না দিয়ে ঠোঁটে মৃদু হাসি তুলে বা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিতিলের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কান্নার মতো কিছু হয়নি, সামান্যই। তিতিল কিছু বলতে পারল না। লাল টকটকে রক্ত দেখে রেহলা বেগম বললেন, এটা সামান্য তোর কাছে? চল ভাই, হসপিটালে নিয়ে যাই। আরে আপু, হসপিটালে যাওয়ার মতো কিছুই হয়নি। সামান্য একটু কেটে গেছে বলে রক্ত বের হচ্ছে। আর কাজটা আমি বের করে ফেলেছি, একটু ড্রেসিং করলেই হবে। তিতিল, তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো। তিতিল দৌড়ে গিয়ে বক্সটা এনে দিল ইনার হাতে। ইনা তাড়াতাড়ি ইয়াদকে টেনে সোফায় নিয়ে গিয়ে বসালো। তিতিল ফরিদা আন্টিকে চুলা বন্ধ করে কাঁচের টুকরোগুলি সাবধানে পরিষ্কার করতে বলে ইয়াদের কাছে গেল। ভেতরে কষ্টের ফাটল ধরেছে তার। ইয়াদ তাকিয়ে তাকিয়ে তিতিলকে দেখছে। তিতিলকে এতটা অস্থির আর উদ্বিগ্ন দেখে মুচকি হাসছে সে। মনে আনন্দের হাওয়া বইছে। আপু, ভালো করে দেখো কাঁচের কণা ভেতরে আছে কিনা। তিতিল কথা শেষ করে তাকালো ইয়াদের দিকে। ইয়াদ তখন তার দিকে তাকিয়েছিল হাস্যোজ্জ্বল মুখে। তিতিলের কষ্টে
আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইয়াদ চোখ সরিয়ে নিয়েছে সেই পানির থেকে। মেডিসিন নিতে হবে। ইনা, বেশি কেটেছে? না, ক্ষতটা একটু গভীর মা, কিন্তু মেডিসিন নিতে হবে। হিমা বলল, কি দরকার ছিল ভাইয়া তোমার পরিষ্কার করার? আর এটা একটা অ্যাক্সিডেন্ট, ডোন্ট ওয়ারি, তেমন কিছু হয়নি। আর মা ওরকম মুখ করে আসো কেন? রেহালা বেগম কিছু বললেন না, চোখ টলমল করছে পানিতে। ইনা বলল, ভাই আয়, ভাত খেয়ে নিয়ে ঔষধ খাবি, আমি ড্রাইভারকে বলে ঔষধ আনাচ্ছি। ইয়াদ মায়ের দিকে তাকিয়ে বলল, মা খেতে পারবো না, হাতে খাইয়ে দেবে আমাকে। উনি তিতিলের দিকে তাকিয়ে বলল, তিতিল যা, আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়ে ঔষধ দিস। তিতিল তাকালো শাশুড়ির দিকে, তিনি তার দিকে কড়া চোখে তাকিয়ে আছেন। তিতিল কিছু বলল না। বাদ দাও, রাতে খেয়ে নেব বলে ইয়াদ চলে গেল উপরে, কারণ সে জানে আর যাই হোক তিতিল তাকে খাওয়াতে আসবে না। তিতিল চোখের পানি মুছে চলে গেল ওখান থেকে। ইনা ভুরু উঁচু করে তাকালো মায়ের দিকে। রেহেলা বেগমের মুখ চিন্তিত, তিনি মনে মনে ভাবছেন, আমি চাইছি তোদের দুজনকে এক করতে, তুই ভুল করেছিস, কিন্তু এবার যেন তোর দ্বারা আর ভুল না হয়। ইয়াদ, তিতিলের মতো মেয়ে তুই পাবি না, কিন্তু আল্লাহ জানে তিতিলের ভাগ্যে কি আছে। এক হাতে ইয়াদ ল্যাপটপে কাজ করছিল। আগে না বুঝলেও ব্যথার টনটনে অনুভব এখন করতে পারছে। ল্যাপটপ রেখে মুখের ভাব বিকৃত করলো সে। হঠাৎ তিতিলকে খাবার নিয়ে আসতে দেখে আবার ল্যাপটপটা কোলে তুলে নিল। গম্ভীর গলায় বলল, খাবার কেন আনলে? আমাকে খাইয়ে দেওয়ার কেউ নেই, নিয়ে যাও এসব। কপট রাগ দেখে তিতিল বলল, ভাবনা দেখে বসুন ঠিক করে। বাচ্চাদের মতো হয়ে গিয়েছে ইয়াদের মুখ। তিতিল কঠিন মুখে খাবার ধরল ইয়াদের মুখে। ইয়াদকে নির্লিপ্ত দেখে তিতিল এবার ঝাড়ি দিল, হা করুন। ইয়াদ কথা মতো হা করল। তিতিল যেন দক্ষ ভালোবাসার হাতে ইয়াদের মুখে খাবার তুলে দিচ্ছে। ইয়াদ খাওয়ার সবটা সময় তার দিকে চেয়েছিল। এতে ইতস্তত বোধ করলেও তিতিল এড়িয়ে গিয়েছে তা। ড্রাইভারকে দিয়ে ইনার আনানো ঔষধটা ট্রে থেকে নিয়ে মুখে তুলে দিল ইয়াদের। ইয়াদ খেয়ে নিতেই তিতিল কোল থেকে ল্যাপটপটা সরিয়ে দিল। কড়া গলায় বলল, ঘুমানোর চেষ্টা করুন, কাজ বিকেলে করবেন বলে তিতিল চলে গেল খাবার ট্রে নিয়ে। ইয়াদ তখন তিতিলে মত্ত। রাতে খাবার সময় সবাইকে খাইয়ে দিয়ে তিতিল খাবার নিয়ে ইয়াদের রুমে গেল। ইয়াদ তখন ব্যালকনিতে কারোর সাথে ফোনে কথা বলছিল। তিতিলকে আসতে দেখে বলল, তোকে আমি পরে ফোন করবো, রাখছি বলে ইয়াদ ঘরে এলো। তিতিলকে বলল, খুব খিদে পেয়েছে। সে প্রত্যুত্তর দিল না। ইয়াদ বিছানার উপর গিয়ে বসল। তিতিল চুপচাপ খাবার ট্রে টেবিলের উপর রেখে মুখের সামনে খাবার ধরল ইয়াদের। অনেকক্ষণ নীরবতা বিরাজ করে ঘরে। হঠাৎ ইয়াদ বলল, তুমি খেয়েছ? তিতিল, খাবার মুখে এত কথা বলতে নেই, খেয়ে নিন। তিতিল মুখের সামনে লোকমা ধরলে ইয়াদ হাত দিয়ে তা আটকায়, জিজ্ঞেস করে, আমার প্রশ্নের জবাব দাম। আপনি খেয়ে নিন, পরে খেয়ে নেব আমি। আজ না হয় একসাথে খাই। কি হলো? হা করুন তো। ব্যান্ডেজ খুলতে হবে তিতিল। এটা করবেন কি জন্য? নয়তো নিজের মুখে ভাত দাও। বাড়াবাড়ি না করে খেয়ে নিন তো। ইয়াদ তিতিলের হাত সরিয়ে দিয়ে বা হাতে ব্যান্ডেজ খুলতে চেষ্টা করলো। তিতিল তাকে আটকে বলল, করছেনটা কি? ইয়াদ জবাব দিল না। তিতিলের হাতের লোকমাটা তার হাত দিয়েই তিতিলের মুখে তুলে দিল। মাথা নিচু করে আনলো সে। বাকি খাবারটা শেষ করবে নাকি? চুপচাপ তিতিল আবার ইয়াদকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে ইয়াদ তিতিলের হাত দিয়েই তার মুখে খাবার তুলে দিচ্ছে। শুনেছিলাম এক পাতে ভাত খেলে নাকি স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে। আর এটা তো হাদিসেও আছে, তাই না? বুক ধুক করে উঠে তিতিলের শুকনো ঢোক গিলে সে মাথা নুয়ে রেখেছে। তুমি তো জানো এসব নিয়ে, নামাজ পড়ো 5 ওয়াক্ত। তিতিলকে যেতে দেখে ইয়াদ বলল, বলে গেলে না? ইয়াদ মুচকি হাসলো। তিতিল দরজার কাছে যেতেই ইনাকে দেখতে পেল। ইনা একবার তিতিলের দিকে তাকালো, আবার হাসি মাখা ইয়াদের দিকে ভুরু উঁচু করে ইয়াদকে ডাকলো, ভাই, আপু এদিকে এসো। এখন কেমন আছে হাত? এই তো সামান্য একটু ব্যথা পেয়েছে। ইনা পিছন ফিরে তাকিয়ে দেখলো তিতিল চলে গেছে। সে ইয়াদের পাশে বসলো। তিতিল ওষুধ দিয়েছে? মেয়েটা বড্ড দায়িত্বশীল। ইয়াদ কিছু না বললেও তার মুখে আনমনে হাসি। ইনা তীক্ষ্ণ চোখে তাকালো সে হাসির দিকে, মানে বোঝার চেষ্টা করলো। তারপর দুই ভাই বোন মিলে অনেকক্ষণ ব্যবসা নিয়ে আলোচনা করে ইনা এবার উঠে দাঁড়ালো। যেতে গিয়েও আবার ফিরল, কিছু বলবে আপু? ভাই আসলে এনা কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল। কিছু না বলে মুচকি হেসে ভাইয়ের গাল স্পর্শ করে চলে গেল রুম থেকে। একটু পর হাতে একটা গ্লাস নিয়ে এলো তিতিল, এই দুধটা খেয়ে নিন। ইয়াদ ল্যাপটপটা রেখে তাকালো তার দিকে। কি হলো, নিন। আপনি কি বাচ্চা? কথা না বাড়িয়ে খেয়ে নিন তো, আশ্চর্য। ইয়াদ দুধের গ্লাসটা নিয়ে দুধটুকু খেয়ে বলল, কিসের দুধ ছিল? তিতিল কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না।
আর জিজ্ঞেস করছিলাম গরুর না ছাগলের আপনার মাথা। তিতিলকে দেখে বোঝা গেল সে রেগে গেছে। মুচকি হেসে ইয়াদ বিছানা ছেড়ে উঠে বলল, শুয়ে পড়ো। আজ আপনি বিছানায় থাকেন, আমি না হয় আমার ঘরে চুপচাপ এখানে শো। তাহলে আমি সোফায় থাকি, আপনি বিছানায় শুয়ে থাকেন। মেয়ে, বাড়তি কথা বলতে বলিনি, বিছানায় শুতে বলছি মাত্র। আপনার হাতে যদি করে আওয়াজ তুলে ইয়াদ ঠোঁটে আঙুল রাখলো নিজের, তারপর ল্যাপটপ নিয়ে সোফায় গিয়ে বসলো। ঠোঁট উল্টে তিতিলও বিছানায় গিয়ে শুয়ে পড়ল।